সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় দুর্নীতিকে না, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন, মহাপরিচালক দুর্নীতি দমন কমিশন, এবং উপস্থিত আছেন অরুণ কুমার বিশ্বাস, প্রথম সচিব শুল্ক, জাতীয় রাজস্ব বোর্ড, এবং আরও একজন অতিথি আছেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম। তিনি এখনও আমাদের মাঝে এসে পৌঁছননি। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন আমাদের এই আলোচনায়। এই জন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা আপনাদের যে মুঠোফোন আছে সেখানে SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনা শুরুর আগে আজকের যে প্রধান শিরোনামগুলো আছে সেগুলো একটু দেখে নিই। সার্চ কমিটির সঙ্গে 12 বিশিষ্ট নাগরিকের বৈঠক, গ্রহণযোগ্য ও অরাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে কমিশন গঠনের পরামর্শ। ইসি পুনর্গঠনে নাম প্রস্তাব নিয়ে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। প্রধানমন্ত্রী বললেন, জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কাকে ভোট দেবে। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুনের ঘটনায় স্থানীয়দের সাথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু সদস্য জড়িত ছিল, বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়িতে স্কুল ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, চাঁদাবাজির জেরে এই হত্যাকাণ্ড বলছে পরিবার। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজে যেতে পারবেন 1,27,000। মন্ত্রিসভায় হজ প্যাকেজ ঘোষণা। যৌতুকের জন্য প্ররোচনায়, আত্মহত্যার প্ররোচনায় দিলে 14 বছরের জেল। এবং অনিয়ম তদন্তে চট্টগ্রাম কাস্টমস হাউসে দুদক, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। 1 ফেব্রুয়ারি থেকে মনিটর করা হবে ঢাকা ওয়াসার কার্যক্রম। আমরা প্রধান শিরোনামগুলো শুনলাম, এবং আজকের যতগুলো প্রধান ঘটনা আছে সেই ঘটনার মধ্যে দুদকের যে কার্যক্রম সেই কার্যক্রম রয়েছে। শুধু দুদক নয়, আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু কার্যক্রম আমরা NBR বা রাজস্ব বোর্ডেরও দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে মিথ্যা ঘোষণা দিয়ে বিভিন্ন পণ্য আনা হচ্ছে এবং বিভিন্নভাবে যে সরকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে সেই বিষয়েও তারা আসলে কাজ করছেন। এবং আপনাদেরও কিছু কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে, যেমন আপনারা 11টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে দুর্নীতি দমন কমিশন দুদক তারা অনুসন্ধানে নেমেছে, সেটা আজকে চট্টগ্রামে ছিল এবং আগামীকাল এবং গতকালও একটা প্রোগ্রাম ছিল আর কি। তো এগুলো নিয়ে আমি প্রাথমিকভাবে আপনার কাছে শুনতে চাই যে প্রতিরোধে আপনারা যে এই পদক্ষেপটা নিলেন তাতে কতটুকু ফল পাবেন বলে আশা করছেন? না, ফল পাবো বলেই তো এটা করা হয়েছে। আসলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি সেবা সেক্টরগুলো, যেগুলো থেকে অসংখ্য মানুষ সেবা নিয়ে থাকে, তারা ভয়ের হয়রানি ভোগান্তির শিকার হয়, কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির শিকার হয়, এগুলো যেন আর না ঘটে। এবং সেজন্যই প্রাথমিকভাবে কমিটিগুলো করা হয়েছে। তারা অফিসগুলোতে যাচ্ছে, তাদের সিস্টেম ইমপ্রুভমেন্টের ব্যবস্থা থাকবে। শুধু যে ঘুষ দুর্নীতি যেগুলো ঘটছে সেগুলো যে উদ্ধার করবে, বা ফাঁদ মামলার ব্যবস্থা এখানে থাকবে, এবং সেখানে আপনার এই সিস্টেম ইমপ্রুভমেন্টটা বড় যে বিষয়, সেটাও আমাদের আলোচনায় উঠে আসবে। তাদের সুপারিশমালা থাকবে, সেই সুপারিশমালাগুলো আমরা যথাক্ষেত্রে উপস্থাপন। আপনারা যে 11টা প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ধরেছেন, বা যে তাদেরকে আসলে কিসের ভিত্তিতে তাদেরকে আপনারা আলাদা করেছেন যে আমরা এই 11টা প্রতিষ্ঠান? এটা হলো আপনার TIBর যে খানা জরিপ আছে সেগুলো থেকে উঠে এসেছে যে এগুলোতেই মানুষ বেশি ভোগান্তির শিকার হয়। এই TIB রিপোর্ট বা আপনার পত্রিকার রিপোর্ট, মিডিয়ার প্রতিবেদন, এগুলো থেকে আমরা এটা দাঁড় করিয়েছি। আপনি TIBর রিপোর্টের কথা বললেন, কিন্তু TIBর যে আপনার রিপোর্ট আছে সেই অনুযায়ী হচ্ছে সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় হচ্ছে পাসপোর্ট বিভাগে, এবং এরপরে দুর্নীতিগ্রস্ত হিসেবে দ্বিতীয় খাত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন সরাসরি মানে সর্বস্তরের মানুষ এই দুইটা, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কিন্তু সম্পৃক্ত। কেউ হয়তো ব্যবসা বাণিজ্য করে না বা হয়তো পাসপোর্ট অফিসে যায় না, কিন্তু এই বিভিন্ন থানা পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কিন্তু তাদের ইন্টারাকশন আছে। কিন্তু আপনাদের যে 11টায়, সেইখানে কেন এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশের নাম নেই, বা আপনারা এখনো সেখানে যাননি? সেখানে আমরা ধীরে ধীরে যাচ্ছি। 11টা সীমাবদ্ধ নেই, এখন এ পর্যন্ত বোধহয় আরো বেড়েছে।
19টার মতো হয়েছে। এভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে। এখন একসাথে অতগুলো আমাদের তো সক্ষমতাও দেখতে হবে। আমাদের জনবল এখন একটা প্রতিষ্ঠানে গেছে, এই কার্যক্রম শেষ হলে পরে আরেকটি প্রতিষ্ঠানে যাবে, এভাবে আমরা মানে পুলিশ এবং অন্যান্য যেই মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে বিষয়গুলো আছে সেবা খাত, সেগুলো কি আপনাদের এই তালিকায় সেবা খাত বলতে ধরুন পাসপোর্ট তো সরাসরি সেবা মানুষ নিয়ে থাকে। পাসপোর্ট অধিদপ্তরে আমরা একটা গণশুনানি ইতিমধ্যে করেছি এবং সেখানে অনেক সিস্টেম ইমপ্রুভমেন্ট ইতিমধ্যে হয়েছে। এখন মানুষ কিছু কিছু শুধু যে আপনার অফিসকে দায়ী করলে হবে তা না, মানুষ যারা সেবা নিয়ে থাকেন তাদের মধ্যে একটা মানসিকতার পরিবর্তন দরকার, কারণ তারাও ভাবেন যে পয়সা না দিলে বোধহয় কাজটি হবে না। তো এই যে মানসিকতা, এই যে একটা সংস্কৃতি, এইটাও থেকে বেরিয়ে আসতে হবে। একটা মধ্যস্বত্বভোগীকে না ধরলে কাজটা আমার হচ্ছে না, তার কাছে কিছু পয়সা দিয়ে কাজটা করে নেওয়া হয়রানি মুক্ত ভাবে, এই ধরনের একটা মানসিকতা মানুষের মধ্যে এখনো রয়ে গেছে। ওইটা থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকেও চাইতে হবে যে না, আমি কাজটি যেভাবে সরকার দিচ্ছে বা সরকারি অফিস যেভাবে দিতে ম্যান্ডেটবদ্ধ, আমি সেভাবেই নেব। কোনো রকমের দালাল ধরে নয়, কোনো রকমের মধ্যস্বত্বভোগী ধরে নয়, কোনো রকমের বাড়তি পয়সা খরচ করে নয়। এই ধরনের একটা প্রতিশ্রুতি সেবা গ্রহীতার পক্ষ থেকেও থাকতে হবে। সেটাও এই মিডিয়ার মাধ্যমে হচ্ছে। আস্তে আস্তে মিডিয়া এখন অনেক জোরালো ভূমিকা রাখছে এসব ব্যাপারে। আচ্ছা, এবার আমি অরুণ কুমার বিশ্বাস আপনার কাছে আসতে চাই। আপনারাও কিছু পদক্ষেপ নিচ্ছেন, বিশেষ করে আপনার শুল্ক ফাঁকি দিয়ে যেসব গাড়ি আনা হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা দেখেছি যে কাস্টমস ইন্টেলিজেন্স অভিযান চালিয়েছে এবং আন্ডার ইনভয়েস দিয়ে যেসব কাজগুলো হচ্ছে। আমি আপনার কাছে যেটা জানতে সেটা হচ্ছে যে মানে এই ধরনের মাধ্যমে আসলে আমরা বছরে কি পরিমাণের রাজস্ব সরকার হারায় আসলে এই ধরনের দুর্নীতি বা এই ধরনের আর্থিক অসততার মাধ্যমে? ধন্যবাদ। আমি আপনার এই যে প্রশ্নটি করেছেন যে কি পরিমাণ রাজস্ব হানি হয়, সেটির উত্তর দিতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। বর্তমান জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু একটি বিষয় খুব স্পষ্ট করে বলেছে যে দুষ্টের দমন শিষ্টের পালন। আর স্যার যেটি বললেন যে যতগুলো সেবা খাত রয়েছে এখানে কিন্তু কম বেশি অনিয়ম আছে। অনিয়মের ধরন বিভিন্ন রকম আছে, মনিটারিলি হয়। অনেক সময় আমরা হয়তো সেবা যারা গ্রহণ করছে তাদেরকে সঠিকভাবে অ্যাড্রেস করি না। তো এতে যেটা হয়েছে, আমি গাড়ির কথাটি যেটি আপনি তুলেছিলেন যে কাস্টমস পাসবুকের কিছু মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, শুল্ক গোয়েন্দা সেক্ষেত্রে খুব সাফল্য দেখিয়েছে। যেমন ধরেন আপনি হালে দেখেছেন যে মিশরের এক সম্মানিত কূটনীতিক উনি কিন্তু ফেরত আসতে বাধ্য হয়েছেন, অর্থাৎ শুল্কমুক্তভাবে যে গাড়িটি এনেছিলেন সেই গাড়িটি কিন্তু উনি ফেরত দিয়ে যাওয়ার কথা ছিল জাতীয় রাজস্ব বোর্ডকে, কিন্তু সেটি না করে তিনি একজন থার্ড পার্টিকে বিক্রি করে দিয়েছেন। তো এক্ষেত্রে দুটো জিনিস ঘটেছে। এক হলো এই যে ওনার কিন্তু একটা দায়িত্ব ছিল, সরকার একজন কূটনীতিককে যে সম্মানের সাথে যে সুযোগটি দিলেন সেটা কিন্তু তিনি সঠিকমতো ব্যবহার করলেন না। দ্বিতীয়ত যিনি ক্রয় করলেন থার্ড পার্সন, তাকে কিন্তু নিয়মটা জানতে হবে। শুল্কমুক্তভাবে আনিত গাড়ি অবশ্যই যদি হাত বদল করতে হয় তাহলে এনবিআর এর পারমিশন নিতে হয়। আর আপনি যে শুল্ক আন্ডার ইনভয়েসিং এর যে কথাটি তুলেছেন এটি অত্যন্ত প্রাসঙ্গিক। এই জন্য বলবো, আপনি জানেন যে একটা টেরোরিস্ট ফাইন্যান্সিং এর ব্যাপারটি কিন্তু হচ্ছে, জঙ্গির সাথে যেটি জড়িত। তো এগুলো দু ধরনের ভাবে হয়ে থাকে। একটি যেটা যদি ওভার ইনভয়েসিং করে যেটা হয়, ধরেন আপনার যে জিনিসের পণ্য হয়তো পার পিস 10 টাকা, আপনি সেটা এলসি খুললেন 20 টাকা করে, তাহলে বাকি 10 টাকা কোথায় গেল? যে লেটার অফ ক্রেডিট সেটার মাধ্যমে কিন্তু আপনি 20 টাকাই পাঠিয়ে দিয়েছেন, কিন্তু মাল কিনেছেন 10 টাকার। এই 10 টাকা কিন্তু চলে যাচ্ছে দেশের বাইরে। এর ফলে কিন্তু বাংলাদেশের এর যে পরিমাণটা, এটি কিন্তু ঠিক কাস্টমস একা এর সাথে বলতে পারবে না, এই জন্য যে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে একটা, আপনি জানেন যে একটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটাকে আমরা বলি বিএফআইইউ, সেটার মাধ্যমে কিন্তু এটা আমার মনে হয় বের করা সম্ভব। কিন্তু আমার পয়েন্ট হলো এটি যে জনবান্ধব যে এনবিআর, যেটি স্লোগান নিয়ে এখন আমাদের সিনিয়র সেক্রেটারি জনাব মোহাম্মদ নজিবুর রহমান, আমি ওনাকে স্পেশালি কোট করলাম এই জন্য যে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের একটি গত সপ্তাহে আমাদের একটি মিটিং হয়েছে এবং সেখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে এসছে যে যাতে জনভোগান্তি না হয়, এবং উনি একটা রঙের কথা বলেছেন যাদের মধ্যে একটু হলুদাভ ভাব চলে এসছে, যাতে ওনারা নিজেদেরকে শুধরে নিয়ে সবুজ, এবং এই সবুজ রং ধারণ করা মানে হলো এই যে আমরা আরো বেশি জনঘনিষ্ঠ হব এবং যতটা সম্ভব সুস্থ এবং শুদ্ধভাবে এই সেবাটা কিন্তু আমাদের জনগণকে দিতে হবে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। সেক্ষেত্রে স্যারকে আমি আরেকবার কোট করি, যিনি সেবা গ্রহীতা তারও কিন্তু একটা মানসিকতা থাকতে হবে। আমি যদি কিছু হলেই মনে করি যে এটি নিজে করতে পারবো না, থার্ড পার্সন লাগবে, সেক্ষেত্রে কিন্তু দুই ধরনের দুর্নীতি সংঘটিত হচ্ছে। একজন অফিসার সেক্ষেত্রে কিন্তু ট্র্যাপড হতে পারেন, হয়তো উনি জানেনই না, অথচ মিডলম্যান কি করছে, ইম্পোর্টার থেকে কিন্তু একটা বড় অ্যামাউন্ট, হ্যান্ডস অ্যামাউন্ট নিয়ে এসছে যে ওইখানে খরচ হবে বা এরকম কিছু। সেটা না করে যদি সরাসরি উনি এক্ষেত্রে এনগেজড হতেন তাহলে কিন্তু ওনার সেবাটা যে এই যে ভোগান্তি সেটাও কমে যেত এবং একই সাথে একটা স্বচ্ছতা বা অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আমরা দেখতে পেতাম। আপনাকে ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আরো একজন অতিথি, ডক্টর অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম। আপনাকে স্বাগত।
খুরশিদ আলম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। দুঃখিত, তিনি আইনজীবী, সুপ্রিম কোর্ট। তা আমরা আপনার কাছে, আপনি এসে নিশ্চয়ই শুনেছেন এরই মধ্যে, সেটা হচ্ছে আমরা আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, সে 2012 সালের অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত আইন, যেটি সংশোধন হয়ে 2015 সালে সংশোধিত হয়েছে, এবং আগে এই যেসব কার্যক্রম এখন আমরা দেখতে পাচ্ছি, যেমন রাজস্ব বোর্ড করছে, এগুলো আগে শুধু দুদকই করতো, এবং পুলিশকেও সেই দায়িত্বটা, পুলিশকে না, শুধু সিআইডি কে। শুধু এখানে একটু আইনগত ব্যাখ্যার মধ্যে রাজস্ব বোর্ড, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউট, দুর্নীতি দমন কমিশনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আছে। আপনার দুর্নীতি যেটা মানি লন্ডারিং আইন 2012 সংশোধন হয়েছে, সেটা শুধু কিছু জুরিসডিকশন নিয়ে, যেমন আগে মানি লন্ডারিং ইনভেস্টিগেশন করতো শুধু দুর্নীতি দমন কমিশন, বাই ডিন্ট অফ অ্যামেন্ডমেন্ট বিএফআইইউ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট করতে পারে, আর সিআইডি করতে পারে। আমার ভিউ হলো এনবিআর এটা করতে পারে না, এনবিআর হ্যাভ নো জুরিসডিকশন মানি লন্ডারিং ইনভেস্টিগেশন। বাট কিন্তু বিএফআইইউ এই পর্যন্ত, ঠিক আজকে পর্যন্ত আমার জানা মতে কোনো ইনভেস্টিগেশন করতে পারে নাই। সিআইডি পুলিশ দুটো ইনভেস্টিগেশন করছে, দুটোই হাইকোর্টে 5 সিস্টেমেতে স্টে আছে। প্রথমে দুদক মানে ধারণা করেছিল যেহেতু বিএফআইইউ এবং সিআইডি কে ক্ষমতা দেওয়া হয়েছে, দুদকের জুরিসডিকশন নাই। দ্যাট ইজ অ্যাবসলিউটলি একটা রং কনসেপশন ছিল দুর্নীতি দমন কমিশন। এটা কমিশন এখন বুঝতে পারছে আস্তে আস্তে যে কমিশনের এটা ক্ষমতা আছে। কারণ আপনি কি জানেন, যখন একটা মানি লন্ডারিং এর অফেন্সটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন হওয়ার পরে যেমন মেমোটা সাবমিট করবে, কমিশনকে কিন্তু স্যাংশন দিতে হবে। এই ইনভেস্টিগেশনটা আইদার বিএফআইইউ করুক, অথবা সিআইডি করুক, অথবা দুদক করুক, স্যাংশন লাগবে আন্ডার সেকশন 32 দুর্নীতি দমন কমিশনের। দুর্নীতি দমন কমিশনের স্যাংশন ছাড়া আপনি কোনো রিপোর্ট করে জমা দিতে পারবেন না। উইদাউট স্যাংশন যদি জমা দেন, এটা হলো একটা বিরাট একটা থেকে যাবে ডিফেক্ট, এবং কোর্ট এটা কগনিজেন্স নিতে পারবে না, আইনেই বলে দেওয়া আছে। উইদাউট টেকিং কগনিজেন্স, যদি আপনি স্যাংশন ছাড়া কগনিজেন্স দেন, দ্য এন্টায়ার প্রসিডিং ইনিশিয়েশনটা ইলিগাল হয়ে যেতে পারে। তো আমি মনে করি এখানে মানে 3-4টা সংস্থার মধ্যে একটু রং কনসেপশন ডেভেলপ হচ্ছে। সোফা রিলেটস টু ইনভেস্টিগেশন অফ দি মানি লন্ডারিং অফেন্সেস। এবং সেই দিন আমাদের একজন সিনিয়র অ্যাডভোকেট আমাকে জিজ্ঞেস করলো যে দুর্নীতি দমন কমিশনের একক পাওয়ার তো নেই। এখন এটা আসলে হয়েছে কি, যখন এপিজে এশিয়া প্যাসিফিক একটা জোন আমাদের দেশে এখানে আসলো, এই মনিটরিং করলো, তখন ওনারা বাংলাদেশ গভর্নমেন্টের ফিনান্স মিনিস্ট্রি, আমি যতদূর জানি, ওনাদেরকে জিজ্ঞেস করেছিল মানি লন্ডারিং এ দুদক তো একাই কাজ করছে, তোমার পুলিশ কি করছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কি করছে। তখন আসলে ওই আইনটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল অর্ডিন্যান্স আকারে, তখন সেশন ছিল না। সাবসিকুয়েন্টলি এটা অ্যামেন্ডমেন্ট হয়ে যায়, অ্যামেন্ডমেন্ট হয়ে দুটোকে প্যারালাল ক্ষমতা দেওয়া হয়েছে। বাট এখানে আইনগত কিছু আছে, কারণ দুর্নীতি দমন কমিশন যখন কোনো মানি লন্ডারিং করে, অফেন্সটা এফআইআর করতে যাবে, মামলা দায়ের করতে যাবে, তার আগে তাকে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করে ওনাকে প্রাইমা ফেসি কেস মেক আউট করতে হবে। যেমন আপনি ধরেন হলমার্ক কেস, ডেস্টিনি কেস, বেসিক ব্যাংক কেস, তারপর ইউনিপে টু ইউ, ইউনিগে টু ইউ, এই সবগুলি মামলা আগে কিন্তু অনুসন্ধান হয়েছে। এখন সোফা রিলেটস টু সিআইডি পুলিশ অথবা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ওনারা যদি ইনভেস্টিগেশন করে, ওনাদের অনুসন্ধান করা লাগবে কিনা, এই প্রশ্নগুলি এসে যাচ্ছে। কিন্তু এখানে আইনের ইন্টারপ্রিটেশন এসে যাচ্ছে। কিন্তু আইনের যখন একটা ব্যাখ্যার প্রয়োজন চলে আসবে, এবং একজন অভিযুক্ত বা যাকে যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, উনি যদি হাইকোর্টে চলে আসে, উনি যদি একটা ব্যাখ্যা চায়, হাইকোর্ট তখন অবভিয়াসলি একটা স্টে দে, রুল দে, তখন এটা ব্যাখ্যা আকারে হয়। ওই জন্য দেখেন আমরা মানি লন্ডারিং এর মামলাগুলো খুব বেশি প্রসিড করতে পারছি না। অথবা একটা স্টেজে যাচ্ছি, আমার প্রসিডিংটাকে হাইকোর্ট আসছে ইন্টারপ্রিটেশনের জন্য, ব্যাখ্যার জন্য। এটা আসামে আসতেই পারে, আপনি এখানে দোষের কিছু নাই, যেখানে লিগ্যাল ফিকশন, লিগ্যাল ইন্টারপ্রিটেশন আছে। আমরা সেই মামলাগুলি এগিয়ে নিতে পারছি যেগুলি ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল। বাট কন্টেস্টেড যেই মামলাগুলো ট্রায়াল হচ্ছে, সেগুলো কিন্তু প্রতি ধাপে ধাপে আমরা হোঁচট খাচ্ছি, আমাদেরকে সেটা ফেস করতে হচ্ছে। হাইকোর্ট ডিভিশন, অ্যাপেলেট ডিভিশন, অ্যান্ড অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত যদি বহাল থাকে যে ট্রায়াল চলবে, তাহলে ট্রায়াল চলবে, আদারওয়াইজ নট। তো কাজে এই জিনিসগুলোর মধ্যে আমার মনে হয় একটু ইন্টারাকশনের গ্যাপ আছে, আর সমন্বয় দরকার। হ্যাঁ, এনবিআর, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সিআইডি পুলিশ এবং দুদক, এদের মধ্যে যদি ইন্টারাকশনটা খুব আরো বেশি হয়, প্রতি সপ্তাহে একবার করে হয়, তাহলে এই যে ধোঁয়াশাগুলো থাকবে না। কারণ মানি লন্ডারিংটা কি আসলে, মানি লন্ডারিং এক এক দেশে এক এক ধরনের ডেফিনিশন আছে, এক এক দেশে মানি লন্ডারিং এক এক ধরনের ইন্টেলিজেন্স এজেন্সি আছে। মানি লন্ডারিং আমাদের দেশে বলতে বোঝায় আন্ডার দ্য আইন অফ 2012 ইটস এ প্রেডিকেট অফেন্স, সম্পৃক্ত অপরাধ। কিন্তু আপনি দেখেন ফিলিপিন্স বা অন্যান্য দেশে ওদের অফেন্সটা যেটা ডেফিনিশন ওটা আলাদা, এবং ওদের ইনভেস্টিগেশন এজেন্সি আলাদা। কোন জায়গায় হোম মিনিস্ট্রি করে, কোন জায়গায় অ্যাটর্নি জেনারেল অফিস করে, কোন জায়গায় আমাদের একটা ফোন নিতে হবে, কিন্তু ফোন নেওয়ার আগে আমি একটা প্রসঙ্গ আপনাকে জি জি বলে যাই। সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে
11টা বা 19টা যে সেবা খাতে দুদক এখন যেই স্টাইলে কাজ 19টা করছে, প্রতিষ্ঠানে হ্যাঁ প্রতিষ্ঠানে যে দুদক এখন যে স্টাইলে কাজ করছে, সেটা কি আইনগতভাবে ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে বা মানে যে উদ্দেশ্যে কাজ হচ্ছে সেটা কি হাসিল হবে কিনা সেটা আমি আপনার কাছে যাব, কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন নিয়ে নিই। জি, জি। দর্শক আপনার প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে। জি, আসসালামু আলাইকুম। আমি আমার নামটা বলতে চাচ্ছি, যেহেতু আমি ব্যবসায়ী, চট্টগ্রামের কাস্টমসের সাথে আমার প্রতিদিন মানে কোনো না কোনোভাবে আমার কাজ হয়। এই যে কাস্টম হাউসের দুর্নীতিটা পিয়ন থেকে শুরু করে একেবারে আমি টপ চেয়ারম্যান পর্যন্ত বলতেছি, আমি আমার নামটা বলতে যাচ্ছি ওই জন্য। এবং ওরা এত বেশি মানে করাপ্টেড, কাস্টম হাউসের মতো করাপশন বাংলাদেশে আর কোথাও হয় কিনা জানি না। কেউ ওখানে বললে আপনি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করেন সরাসরি, হয়তো নেক্সট টাইম আমার একটা কাজ গেছে, সেটার জন্য আমার কাজই আটকে যাবে। কোনো ব্যবসায়ী কোনো মানে ডাইরেক্টলি কাউকে অভিযোগ করে না এবং সাহস করে কোনো কনফারেন্সে বলে না। কেন বলে না সেটা হচ্ছে, সে ব্যবসায়ী সাধারণত একটু চুপচাপ থাকতেছে, কোনো রকম ব্যবসাটা সুন্দর মতো চললে হলো, আমি কিছু পয়সা করে খরচ করলেও এটা ওদের মানে অনেকটা লস করেও দিয়ে আসতে হয়। এবং সরকারের অনেক জায়গায় বিশেষ ক্ষেত্রে কিছু ব্যবসায়ী কিছু ফ্যাসিলিটি দেয়, ওইগুলো ব্যবসায়ীরা অ্যাভেল করতে পারে না বিভিন্ন ধরনের আমলতার দিক জটিলতার জন্য। আইনের যত জটিল হবে ঘুষি তত বাড়বে, দুর্নীতি তত বাড়বে। এখন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারি আমলাদের সরাসরি শুধু দুদক না, সরাসরি জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমি যে জায়গায় সেক্টর আমি কাজ করি সেই সেক্টরে আমাকে জবাবদিহি করতে হবে এবং আমি যদি অভিযোগগুলো দিই সেগুলোকে আমল নিতে হবে। এছাড়া আমার মনে হয় কাস্টমস এতে কিছুটা কমবে, পুরো কমবে না। আর সাধারণত যে সমস্ত বড় বড় দুর্নীতিগুলো হয় এগুলোর সাথে অনেক বিষয় জড়িত। যে আপনার প্রশ্নটি জানতে চাচ্ছিলাম আমরা, মতামত। আমার প্রশ্ন এটা আসলে মন্তব্য, কারণ আমার প্রশ্ন বলতে আমরা প্রতিনিয়ত এটা। যে আপনাকে ধন্যবাদ। যে অরুণ কুমার বিশ্বাস, যেটা হচ্ছে যে আজকে আপনাদের বেশ কিছু ভালো উদ্যোগ যেমনি ভাবে আছে, এবং আজকে আমাদের যেই আপনার শিরোনাম, সেই শিরোনামে দুদক যেসব জায়গায় অভিযান চালাচ্ছে সেটা কাস্টমস হাউসও, সেখানে আপনাদের সেবা খাত হিসেবে আপনাদের বিরুদ্ধেও কিন্তু দুদকের সন্দেহ এবং অভিযোগের বিষয় আছে, এবং সাধারণ একজন মানুষও বললেন, এবং এর পাশাপাশি আপনারাও আবার দুর্নীতি ধরার জন্য অভিযান চালাচ্ছেন। মানে পুরো বিষয়টা মানে কেমন? আমি ধন্যবাদ। আমি প্রথমেই যেই সম্মানিত ব্যবসায়ী ফোন করলেন, আমি শুরুতেই বলতে চাই যে উনি আসলে ঠিক একটা সুইপিং কমেন্টস করেছেন, এবং আমি কিন্তু ডিনাই করছি না। আমি রাদার ডিফেন্ড করার চেষ্টা করছি এইভাবে যে ওখানে যে উনি যেটা বললেন সুইপিং কমেন্টস, মানে কোথায় হয়, কে হয়েছে, এরকম খুঁজলে হয়তো পাওয়া যাবে। চট্টগ্রামের কথা বলেছেন। হ্যাঁ, চট্টগ্রামের কথা বলেছেন, বাট উনি কোন বিল অফ এন্ট্রি, পার্টিকুলার বিল অফ এন্ট্রির ক্ষেত্রে হয়েছে কিনা, আর উনি বলেছেন পিয়ন থেকে শুরু করে উনি একেবারে সর্বোচ্চ জায়গা পর্যন্ত উনি দেখিয়েছেন। তো আমার বোঝা যাচ্ছে যে উনি যথেষ্ট ক্ষুব্ধ, এবং ক্ষুব্ধ হওয়ার কারণ থাকাটা অসমীচীন নয়। ভুক্তভোগী, হ্যাঁ, ভুক্তভোগী মনে হচ্ছে ওনার খেদোক্তি দেখে। তো এখন এখানে আমার প্রশ্ন হলো যে আপনি মনে হয় জানেন যে একটা সময় ছিল, আমি যদি বলি 3-4 বছর আগে, একটা কনসাইনমেন্ট আসা অবধি রিলিজ হওয়া পর্যন্ত 43টা জায়গায় মানে ফাইল মুভ হতো, মানে ফাইল পুট আপ থেকে শুরু করে এটা মাল রিলিজ হতে 43 এই টেবিল। ধরনের সংক্ষুব্ধ ব্যক্তিদের জন্য আপনার পরামর্শ কি? আমি তার আগে একটু সিস্টেমটা বলি কিভাবে আমরা উত্তরণ ঘটাচ্ছি। এখন কিন্তু সেই টেবিল কমে এসছে 21, অর্থাৎ লেস দেন হাফ। এতে যেটা হয়েছে, এখন ডিজিটাইজড যে কাস্টমস বা ডিজিটাল বাংলাদেশের যে অংশ হিসেবে ডিজিটাইজড কাস্টমসে যেটা হয়েছে, আগে ধরেন যে কোনো ডকুমেন্টস কিন্তু আমাদের পেতে হতো হার্ড কপি, এখন কিন্তু সেটা হচ্ছে না। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বলে একটা সফটওয়্যার চালু হচ্ছে, সেখানে সমস্ত তথ্য যেগুলো আগে হাতে, মানে যখনই আপনার ম্যানুয়াল একটা ব্যাপার থাকে তখন কিন্তু ব্যক্তি এবং পার্সনের একটা ব্যাপার আসে, এবং সেখানে একটা দুর্নীতির গন্ধ বা দুর্নীতির সূত্র তৈরি হয়। আমরা ডিজিটাইজ করেছেন, তারপরেও কিন্তু অভিযোগ আসছে। হ্যাঁ, এখন ব্যাপার হলো রাতারাতি কোনো পরিস্থিতি, আই ডোন্ট থিঙ্ক যে ওভারনাইট কিছু চেঞ্জ হয়ে যাবে, বাট এটা আমি দাবির সাথে বলতে পারি, যদিও আমি আসলে চিটাগং কাস্টম হাউসে বা আদার কাস্টম হাউসে কাজ করিনি, আমার অভিজ্ঞতা এক্ষেত্রে সীমিত, বাট আমি বুঝতে পারি, আমি যেহেতু এই ডিপার্টমেন্ট আমি বিলং করি, তো আমি এটুকু বুঝতে পারি যে আগের চেয়ে পরিস্থিতি এখন অনেক উত্তরণের দিকে, এটা আমি বলতে চাই। এবং আমি বলতে চাচ্ছি যেহেতু দুর্নীতি দমন কমিশন সেখানে কাজ করছে, এটা আমার মনে হয় যে ইটস এ গুড সাইন, এবং এটা ওয়াচ ডগ হিসেবে যে আমাদের উপরে যে একটা এক ধরনের নজরদারি রয়েছে, এটা আমার মনে করি, যেটা আমি আপনাকে আগে বলেছিলাম যে কালার চেঞ্জের যে ব্যাপারটি, এটা আমার মনে হয় যে বেশ কিছু পদক্ষেপে তো আপনাদের রাজস্ব বোর্ডের যে সদিচ্ছা সেটাও দেখা যাচ্ছে, যেমন ওনারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন, গাড়ি খুঁজছেন, সেটা ঠিক আছে। আমি আপনার কাছে আসতে চাই ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন, সেটা হচ্ছে যে আপনারা এই দুর্নীতিবাজদের ধরার জন্য, এবং যারা হচ্ছে মানে দুর্নীতির মাধ্যমে সেবা নেন এবং যারা দেন তাদেরকে ধরার জন্য ফাঁদের ব্যবস্থা করেছেন, ট্র্যাপ।
ট্র্যাপের ব্যবস্থা করেছে, সেইটা আপনারা কিভাবে জাস্টিফাই করবেন? তারপর আমি আপনার কাছে আসবো যে সেটা আইনগতভাবে কতটা। না, এটা তো অবশ্যই আইনে আছে। এটা জাস্টিফাই মানে কি, এটা খুব আইনগত একটা প্রক্রিয়া, আইনের যে আওতায় এটা করা হয়ে থাকে এবং আইনে পরিষ্কার আমাদের ফাঁদ মামলার ক্ষমতা দেয়া আছে এবং সেইভাবে আমরা করছি। আর এর আগে একটু বলে নেই যে মানি লন্ডারিং আইনটাতে যে কোনো অস্পষ্টতা সেটা কিন্তু একদম নেই। কারণ মানি লন্ডারিং সাধারণত হয়ে থাকে ড্রাগ ডিলিংসের কারণে, আর্মস ট্রাফিকিং এর কারণে, হিউম্যান ট্রাফিকিং এর কারণে, আর্মস ডিলিং, আপনার নার্কোটিক্স ডিলিং এর কারণে হতে পারে। তারপর উনি বলেন ওভার ইনভয়েসিং এর কারণে অর্থ চলে যায়। এই যে বিভিন্ন প্রেক্ষাপটগুলো, প্রেডিকেট অফেন্সগুলো আছে, এগুলোর বিবেচনা করেই কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সিগুলো বাড়ানো হয়েছে। সিআইডি করছে বা বিএফআইইউ, যেটা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংকে করা হয়েছে, তারা আসলে সোর্স, তার ডেটা ইনফরমেশন আমাদের দেবে। তারপরে এখানে এনবিআর দায়িত্ব আছে, এনবিআর সেখানে তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ। তো এইভাবে তথ্যগুলো নিয়ে যখন একটা কেস দাঁড় করানো হয়, সেটা মানি লন্ডারিং এ যথেষ্ট স্পষ্টতার মাধ্যমেই হচ্ছে, কোনো রকম অস্পষ্টীকরণ বা কোনো রকম ভুল বোঝাবুঝির সুযোগ সেখানে নেই। আইনে খুব সুস্পষ্টভাবেই কার দায়িত্ব কোনটা বলে দেওয়া হয়েছে। আর এখানে আপনি যে কথাটা বললেন যে সার্ভিস সেক্টর বাদেও কিন্তু দুর্নীতি আপনার নিয়োগ প্রক্রিয়ায় আছে, ক্রয় প্রক্রিয়ায় আছে, সরকারি নিয়োগ কাঠামোগুলোতে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য দেশের তুলনায় যে টিআইবি যে রিপোর্টটা দিয়েছে, বাংলাদেশে আজকে 2 ধাপ এগিয়েছে। আমরা 13তম অবস্থানে ছিলাম, সেখানে নিচের থেকে 15তম অবস্থানে এসেছি। এখন এটা হচ্ছে কি, আপনার ডিজিটাল এই যে আপনার ইন্টারভেনশন, ই প্রকিউরমেন্ট কয়েকটা মিনিস্ট্রি শুরু করেছে, ই টেন্ডারিং শুরু করেছে, এতে করে কিন্তু অনেক স্বচ্ছতা আসছে ক্রয় প্রক্রিয়ায়। নিয়োগ প্রক্রিয়ায় আউটসোর্সিং শুরু হয়েছে এবং যেসব দেশে আউটসোর্সিং এ খুব ভালো করেছে, সরকারি নিয়োগে খুব কম, বেশিরভাগ নিয়োগ করা হয় প্রাইভেট কোম্পানি থেকে আপনার জনবল নিয়ে হয়, এমনকি হসপিটালগুলোতে নার্স, ডাক্তার সবগুলো সেই নিয়োগের ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে এইটার জন্য তো আমাদের একটা সুস্পষ্ট আমাদের আইনে বলা হয়েছে যে এটার জন্য পরামর্শমালা তৈরি করতে হবে এবং সেটা মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমাদের উপস্থাপন করার কথা। আমরা সেভাবে করছি। সেভাবে আমরা যেসব ক্ষেত্রগুলো দুর্নীতির জন্য খুবই প্রকট, সেই ক্ষেত্রগুলো আমরা আইডেন্টিফাই করছি। এবং কাছে একটা প্রশ্ন আছে, আমি এটা নিয়ে। জি জি, দর্শক আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। জি বলুন। যে আমার প্রশ্ন শামসুল আলিফিন স্যারের কাছে, জি উনি শুনছেন। দুর্নীতি দমন, ওনার কাছে আমার প্রশ্নটা হলো যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো দুর্নীতি করে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। তো আমার কথা হলো যে আপনাদের যে দুর্নীতি দমন ব্যুরো বা অফিস আছে, আপনার অফিসের যদি কোনো কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কে? আপনার কাছে কি এ নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে? আচ্ছা, উনি প্রশ্নটি সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও অভিযোগটা খুব যথাযথ, ওনার প্রশ্নটা খুব যথার্থ। আমি ধন্যবাদ জানাই প্রশ্নকর্তাকে যে হ্যাঁ, ইন্টারনাল মেকানিজম কি ধরনের। আসলে ইন্টারনাল মেকানিজম যদি শক্তিশালী না হয় এবং ইন্টারনাল সার্ভিলেন্স, ভিতরগত নজরদারি, এটা অনেক বাড়ানো হয়েছে। আপনারা মাঝেই দেখবেন যে আমাদের কিছু কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন। এই পর্যন্ত কতজনের হয়েছে? মানে এই পর্যন্ত বেশ কয়েকজন হয়েছে, সংখ্যা তো এই মুহূর্তে বলতে পারবো না। কিছুদিন আগেও একজন হয়েছে এবং অনেক শোকজের মধ্যে আছেন। তো এইগুলো ইন্টারনাল নজরদারি প্রত্যেক প্রতিষ্ঠানে থাকা দরকার, শুধু দুদক কেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি ইন্টারনাল কন্ট্রোল এই মেকানিজমটা যদি ডেভেলপ করা যায়, তাহলে দেখা যাবে যে দুর্নীতির দমনের ক্ষেত্রে দুদকের একার কাজটি হয়ে উঠবে না, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই একটা ভালো ভূমিকা রাখতে পারবে। এবং সেটাই দুদক আসলে সবাই, হ্যাঁ, এটাই দুদক চায় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে ইন্টারনাল কন্ট্রোল মেকানিজমটা, ইন্টারনাল সার্ভিলেন্স, অডিট, এগুলো যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু দুর্নীতি অনেক কমে আসে। জি, আপনার কাছে আবারও আসবো। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছে যে বিষয়টি তখন বলেছিলাম এর সাথে যেটি যোগ করতে চাই সেটা হচ্ছে যে ফাঁদের মাধ্যমে যে আপনার দুর্নীতিবাজ ধরা এবং যে সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযানগুলো চলছে এবং যে আইনের যে বিষয়গুলো আপনি বললেন, সব মিলিয়ে কি মানে যেই উদ্দেশ্যে এই অভিযানগুলো চলছে সেটা কি আসলে অ্যাচিভ করা যাবে? হ্যাঁ, আমার মনে হয় এটা অ্যাচিভ করা যাবে। কারণ আপনি একজন কিন্তু দুর্নীতিবাজ ফাঁদ মামলা ধরা পড়লেই তো তাকে দুর্নীতিবাজ বলতে পারবেন না, আনলেস এন্ড আনটিল কোর্ট পর্যন্ত তার ভার্ডিক্ট না আসে। আমি তাকে অভিযুক্ত বলতে পারেন। আমি ট্র্যাপ করে হয়তো দেখলাম যে সাব রেজিস্ট্রার অফিসে ঘুষ যাচ্ছে, কিন্তু একজন ভদ্রলোক সে ঘুষ দিতে পারছে না,
এখন সে কোথায়, ফাঁদ মামলা তো আর বুঝে না, সে দুর্নীতি দমন কমিশন বুঝে না, সে নিকটস্থ থানায় গেল, থানা তাকে রিফিউজ করলো, সে গেল র্যাবের কাছে, র্যাব হয়তো তাকে রিফিউজ করলো, হয়তো ফর দ্য টাইমিং র্যাব বললো ঠিক আছে তুমি যাও আমরা দেখি, তখন র্যাব গিয়ে হাতে নাতে ধরলো। এই ধরনের ঘটনা ঘটছে, ঢাকায় ঘটছে, চিটংয়ে ঘটছে। চিটংয়ে তো দুর্নীতি দমনের এক কমিশনের কর্মকর্তাকেই তো হাতে নাতে 10 লাখ টাকা দিয়ে ধরলো, যার এখন ট্রায়াল হচ্ছে। ওনার নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, ডেপুটি ডাইরেক্টর, উপপরিচালক পদমর্যাদার একজন ব্যক্তি কিন্তু। হ্যাঁ, এখন ফাঁদ মামলা ধরে প্রমাণ করতে হবে। নর্মালি ফাঁদ মামলাটা পাতা হয় সরকারি অফিসগুলোতে, এখানেই বেশি করাপশনগুলি হচ্ছে। কারণ ফাঁদ মামলা পাবলিক সার্ভেন্টরা থাকে, তারা ঘুষ নেয়, এবং যারা ঘুষ দেয় ওরা তো অ্যাবেটেড হয়ে যায়, আর যারা ঘুষ দিতে চান একটু স্বাধীন চেতা, তারা হয়তো ল এনফোর্সিং এর আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার ক্ষেত্রে তখন ল এনফোর্সিং এজেন্সি তাকে যদি একটু হেল্প করে, ফাঁদ পেতে ওই জিনিসটা বের করতে পারে। কিন্তু আমরা ইদানিং বেশ কিছু মামলায় ফাঁদ মামলার সাজা বল থেকেছে হাইকোর্ট পর্যন্ত, বেশ কয়েকটা মামলায় আমরা এটা আশা, তবে এটা খুব টাফ, এটা খুব অত্যন্ত এফিশিয়েন্ট অফিসার লাগবে, এবং যে নিয়ে ফাঁদ পাচ্ছে ওনাকে অত্যন্ত অনেস্ট হতে হবে। উনি যদি নিজে আরেকটা ফাঁদ পাতে তাহলে কিন্তু ভিকটিমের অবস্থা 12টা বেজে যাবে, মানে যিনি কমপ্লেন নিয়ে আসলো। কাজে এই সার্কেলগুলোতে যিনি ফাঁদ পাচ্ছে, যাকে ধরছে, এরা কিন্তু খুব ট্রান্সপারেন্ট হতে হবে। সেই চেক এন্ড ব্যালেন্সটা কি আছে যে যার উপরে দায়িত্বটা দেওয়া হচ্ছে উনি আবার না, একজনের উপর তো দায়িত্ব দেওয়া হচ্ছে না। এটা ফাঁদ মামলায় নর্মালি একটা টিম ওয়ার্ক কাজ করে। যেমন ধরেন আজকে বিমান অফিসের এমডির কাছে দুর্নীতি দমন কমিশনের একটা টিম গিয়েছেন, হেডেড বাই একজন ডিরেক্টর সৈয়দ ইকবাল হোসেন। ওনার নেতৃত্বে একটা টিম বিমানের এমডির সঙ্গে দেখা করেছে, উনি কিছু তথ্যপত্র চেয়েছে, কাগজপত্র দিয়েছে। আমি যদ্দূর শুনেছি উনি আশ্বাস দিয়েছে আমরা আপনাকে কোঅপারেশন করব। এবং ঠিক কাস্টমস হাউস চিটংয়ে দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার নেতৃত্বে একটা টিম ওখানে গিয়েছে। ফাঁদ মামলা মানে বেসিক্যালি ফাঁদ মামলাগুলো একজনের পক্ষে সম্ভব না, এটা একটা টিমের মাধ্যমে কাজটা করতে হয়। করে ওনাকে নিকটস্থ থানায় এফআইআর লজ করে দুদকে পাঠিয়ে দিতে হবে উইদিন 48 আওয়ার্স, 2 দিনের মধ্যে। তখন দুদক এটাকে ইনভেস্টিগেশন করে একটা চার্জশিট দিয়ে, যদি দুদক সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারে ট্র্যাপটা প্রপারলি হয়েছে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এবং তারা ঘুষ নিয়েছে হাতে নাতে ধৃত, এবং সেখানে জিনিসগুলো প্রুফ করতে হবে তার কাছে কি পাওয়া গেছে, আপনি যেগুলো সিজ করেছেন এগুলো হয় কিনা, তাহলে তার সাজা হবে। মানে এন্টায়ার বার্ডেন লাইজ আপন দা ফাঁদ অথরিটি, যিনি ফাঁদ পাতবে উনি, আর সাবসিকুয়েন্ট সমস্তগুলো হলো দুদক। একটা আমাদের বিরুদ্ধে ঝাপসা একটা ধারণা আছে ফাঁদ মামলা ফাঁদ পাততে মানে ফাঁদটা করতে হবে শুধু দুদকরে, এটা না, এটা ফাঁদ যে কেউ করতে পারে, কিন্তু মামলার ইনভেস্টিগেশন করবে দুদক, ট্রায়াল করবে দুদকের আন্ডারে, আন্ডার দ্য ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ফাঁদ কিন্তু যে কেউ পাততে পারে, একজন অর্ডিনারি পুলিশও ফাঁদ পাততে পারে, একজন র্যাবের মাধ্যমেও ফাঁদ পাততে পারে, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি, ইভেন কি এনবিআরও পারবে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও পারবে। আমি একটা প্রশ্ন নিই। হ্যাঁ, জি জি, দর্শক আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমি হাসান আর মামুন মানিকগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা টিভিতে দেখি, পত্রিকায় প্রকাশিত হয় যেটা, যে পুলিশ ট্রাফিক পুলিশ ঘুষ খায়। বিষয়টা আমার কাছে প্রায় এরকম, মানুষ মাত্রই মরণশীল, ট্রাফিক পুলিশ মাত্রই ঘুষখোর। এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করা সত্ত্বেও কেন দুর্নীতি দমন কমিশন ঘুমিয়ে আছে, এতটা ঘুমন্ত অবস্থায় গেল? আপনাকে ধন্যবাদ। আসলে খুব বেশি জেনারেলাইজ করে আপনি বলেছেন, সবাই তো আর ঘুষ খায় না, কেউ কেউ খায়, কিন্তু আপনারা অনেক জায়গায় আপনারা ফাঁদ পাচ্ছেন, অনেক জায়গায় আপনারা যাচ্ছেন ঘোষণা দিয়ে, ঘোষণা নাও দিয়ে, কিন্তু আবার অনেক জায়গায় কিন্তু জনগণই রাস্তায় নেমেই দেখতে পাচ্ছে যে প্রকাশ্যে লেনদেন হচ্ছে। সেই সব ক্ষেত্রে আপনারা কিছু করছেন না কেন? একটা জনসচেতনতা দরকার, জনগণ যে সেখানে যদি বাধা দেয়, কারণ একটা ট্রাফিক পুলিশ দেওয়া ঘুষ অনেক সময় হলো কি, ঘুষটা অনেক সময় হয় কি দুই পক্ষকেই স্বার্থ হাসিল করে, যে দেয় সেও কিছুটা বেনিফিটেড হয় কিছু কিছু ক্ষেত্রে, আর যে নেয় সে তো বেনিফিট হলোই। কাজেই ওই যে দিচ্ছে সে কিন্তু অনেক সময় কিছু বেনিফিট হয়, কারণ সে মনে করে যে আমি একটা ট্রাফিক রুল ভঙ্গ করছি, এটাতে ফাইন হয়তো 5,000 টাকা, আমি সেখানে 500 টাকা দিয়ে পার হয়ে গেলাম। এই ধরনের মানুষের থেকে যদি যখন বেরিয়ে আসতে হবে, কারণ এটা তো এত মাস স্কেলে, এইটা দুদকের সক্ষমতা হলো মাত্র আমাদের ইনভেস্টিগেটর হলো 350। এখন আমরা ওই বড় কেসগুলোতে যাব না এই ট্রাফিক মামলা ট্রাফিক পুলিশের কেসটা ধরবো? কারণ দুদকের কাছে মানুষের প্রত্যাশা আছে অনেক, এটা সঠিক, প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক, কিন্তু রাস্তাঘাটে মানুষ এইটা ফেস করছে। এখন মানুষ যদি দলবদ্ধ হয়ে ওটাকে একটা নাড়াচাড়া করে হইচই হয়, তখন না কেউ আইন প্রয়োগকারী বা দুদক হয়তো গেলে জিনিসটা আরো মানে ভালো হয়। কিন্তু মানুষের পক্ষ থেকে তো কোন রকমের আপনার প্রতি বাধা জিনিসটা আসতে হবে। প্রথম আমরা চাই যে মানুষ সচেতন হোক,
মানুষ সেখানে 2 টাকা বেনিফিট হলো কারণে সে 5 টাকা দিয়ে আসলো, এই মানসিকতা থেকে বেরিয়ে আসুক। যেখানে যে কেউ ঘুষ যে চাইবেন, এটাকে প্রথম স্টেজে একেবারে প্রাথমিক পর্যায়ে একটা বাধা, একটা প্রতিহত, একটা প্রতিবাদ, একটা না আসতে হবে। আমরা ওই অবস্থানটা চাই। যে অরুণ কুমার বিশ্বাস, আপনার কাছে যাচ্ছে, আমাদের আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি একদম সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন অভিযান চালাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে জিএফআই প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে পাচার হয়েছে 2004 থেকে 13 সালে 5,587 কোটি মার্কিন ডলার। এই যে বিভিন্নভাবে যে টাকা পাচার হয়ে যাচ্ছে, সেগুলো ঠেকানোর বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন, একদম সংক্ষেপে? আমি পিন পয়েন্ট করে বলতে চাই, আপনি জানেন যে এবারে আমাদের কাস্টমস দিবসের যে উপযোগ্য ছিল ডাটা অ্যানালিসিস ফর ইফেক্টিভ বর্ডার ম্যানেজমেন্ট, এটা বর্ডার ম্যানেজমেন্টের সাথে অনেকাংশে জড়িত। আপনি জানেন শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর বিভিন্ন কাস্টম হাউস, স্পেশালি ঢাকা কাস্টম হাউসে রিসেন্ট টাইমে শুধু গোল্ড যে বাংলাদেশে আসছে, এটাও কিন্তু বাংলাদেশ থেকে টাকাটা গিয়েছিল। অর্থাৎ গোল্ড ইজ নট মিয়ারলি এ গোল্ড। এই গোল্ড সহ অন্যান্য যে আপনার ফরেন কারেন্সি, এসবের ব্যাপারে কিন্তু আমরা রাইলো, যেটা আপনি জানেন যে আমাদের আঞ্চলিক একটা গোয়েন্দা সংস্থা রাইলো এবং ইন্টারপোলের মাধ্যমে কিন্তু আমরা একটা বড় ডাটাবেজের সাথে যোগাযোগ স্থাপন করেছি, যেটাকে ইন্টারঅ্যাক্টিভ ডাটা ম্যানেজমেন্ট বলে। আমরা আগে থেকে তথ্যগুলো পাওয়ার চেষ্টা করছি যে কোন ধরনের প্যাসেঞ্জার বা কোন গোষ্ঠীগুলো টাকা পয়সা বা গোল্ড নিয়ে আসতে চায়। এবং লাস্ট আপনার 3 বছরে আমরা 1050 কেজি, মানে মোর দ্যান 1 টন গোল্ডই শুধুমাত্র আটক হয়েছে, যার এগেনস্টে আপনারা জানেন যে 50,000 টাকা করে যদি গোল্ডের ভরি ধরা হয়, সেটা মানে ক্রোর্স অফ হান্ড্রেডস অফ ক্রোর্স মানে কিন্তু বাণিজ্যের আড়ালে যে টাকা পাচার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি আপনাদের সুনির্দিষ্ট কোনো মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ আছে, যেগুলো হচ্ছে আপনার অন্য ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং সহ অন্য ক্ষেত্রে যে নিয়েছেন? আমরা যেটা করি যে এখন আমি বললাম যে ডিজিটাইজেশনের কারণে যেটা হয়েছে, ওভার ইনভয়েসিং কিন্তু এখন অনেকটাই কমে গেছে। ওভার ইনভয়েসিং এখন কেউ মাটি কিনে 10 টাকা করে ডলার দেখাতে পারবে না, এরকম কিন্তু হিস্ট্রি ছিল আর কি একসময়। আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একসময়ে এই দুদকেরই একজন চেয়ারম্যান তিনি বলেছিলেন যে দুদক এখন নখদন্তহীন। এখন যেসব পদক্ষেপ দেখা যাচ্ছে, গণশুনানি হচ্ছে, তারপরে হচ্ছে ফাঁদ পেতে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে দুদক আসলে প্রকৃত বাঘ হিসেবে আবার ফিরে আসছে? না, এটা এই মুহূর্তে এটা বলার সুযোগ আসেনি। দুদককে প্রকৃত বাঘ তখনই বলা যাবে আমি যদি একটা ট্রায়াল কনক্লুড করে নিচের করে যদি সাজাপ্রাপ্ত হয়, আমার প্রসিকিউশনের ক্রেডিটের বেসিসে, ক্রেডিবল এভিডেন্সের ভিত্তিতে যদি বিচারিক আদালত তাকে সাজা দেয় এবং সেই সাজা যদি 90% আপিল বিভাগ পর্যন্ত বহাল থাকে, তখনই বলা যাবে দুদক একটা বাঘ। বিফোর দ্যাট এটা আমি বলতে রাজি না। কারণ আমার সবকিছুর মানে পারপাসটা হলো একটা ট্রায়াল, একটা প্রসিকিউশন। আমি ট্রায়াল করে একটা লোকের কত হারে কনভিকশন দিতে পারলাম, আমার রেট অফ কনভিকশন এখন 48-49% ম্যাক্সিমাম। কিন্তু এই 48-49% কনভিকশনের রেটটা হলো বিফোর দ্য বিচারিক আদালত। এই বিচারিক আদালতের 48% যদি আমি আপিল বিভাগ পর্যন্ত বহাল থাকে এবং এটাকে যদি বাড়িয়ে আমি 90% করতে পারি এবং 90% কনভিকশন যদি আপ টু অ্যাপিলেট ডিভিশন বহাল থাকে, তখনই বলা যাবে দুদক সত্যিকারের বাঘ, আদারওয়াইজ নট। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? 90% গেলে এটা কৃতিত্বের দাবিদার দুদক একা হবে না, সেখানে আমার প্রসিকিউশন হবে, বিচারালয়ে আমার ইনভেস্টিগেটরস আছে। যেই হারটা দেখা যাচ্ছে আপনাদের হেরে যাওয়া এবং জেতা, সেটা কিন্তু অতটা আশাব্যঞ্জক না। আমরা তো আশাব্যঞ্জক সেই ক্ষেত্রে আপনি বলবেন, কারণ হলো কি যে এটা আগে 37% ছিল, সেখান থেকে আমরা এখন কিন্তু 51% কনভিকশন রেট এসেছি, উন্নীত করতে পেরেছি। তার মাধ্যমে দমনের ক্ষেত্রে, প্রতিরোধের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সে বেশ জোরালো এবং দৃশ্যমান পদক্ষেপ। যেই মামলাগুলো হয়ে গিয়েছে, হাজার হাজার মামলা, সেগুলোকে আসলে সেগুলোর ফলটা তুলে আনার ক্ষেত্রে কি পদক্ষেপ আছে? পদক্ষেপে আমাদের বিজ্ঞ আইনজীবীগণ আছেন এবং সেখানে আদালতেরও যথেষ্ট ভূমিকা পালন করছি। ইদানিং দেখবেন যে অনেক আমাদের কেসগুলোতে আমরা ভালো সাক্ষী উপস্থাপন করতে পারছি এবং সেখানে সাজার হারও বাড়ছে এবং এই সাজা হারটা কিন্তু আপনার 37 থেকে 51 গেছে। কাজে শেষ কথাটা হলো কি যে আসলে সহজ উপায়ে অবৈধ অর্থ উপার্জনের যে মানসিকতা, এইটা আমাদের পরিহার করতে হবে। এইটা একেবারে আমরা পরিহার করতে পারলে দমনের ক্ষেত্রে যে মামলাগুলোর ক্ষেত্রে আপনার কি পরামর্শ? 30 সেকেন্ডে। মামলাগুলোর মধ্যে প্রসিকিউশনের লয়ারের এফিশিয়েন্ট সংখ্যা বাড়াতে হবে, আইওদের, ইনকোয়ারি অফিসারদের মানে আপনার সক্ষমতা বাড়াতে হবে। আমাদের ম্যাক্সিমাম আইও সেই পুরনো আমলের, এটা ভিসিএস রিক্রুট লাগবে, উচ্চশিক্ষিত লাগবে, তাদেরকে ভালো করে ট্রেন আপ করতে হবে। যেমন আপনি বলেন মানি লন্ডারিং, ফিনান্সিয়াল অফেন্স, আমার তো মনে হয় আমি 10টা থেকে 15টার বেশি আইও পাবো না প্রপারলি। এই রেটটা আরো অনেক বাড়াতে হবে এবং বিদেশে কিভাবে মানি লন্ডারিং ইনভেস্টিগেশন হয় তাদের সঙ্গে ইন্টারেক্ট করতে হবে। আর এখানে সরাসরি বিসিএস রিক্রুট লাগবে, প্রমোট দেওয়া হবে না, দ্যাট হ্যাজ বিন প্রুভড।
প্রমোটিভ সার্ভিস দিয়ে মানি লন্ডারিং এর আপনার ইনভেস্টিগেশন ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, আমি এই আজকের যে আলোচনা থেকে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে শুধুমাত্র এসব সংস্থার উপর নির্ভর করলেই চলবে না, আমার এবং আপনারও দায়িত্ব রয়েছে। যারা দুর্নীতি করছেন এবং অর্থ নিচ্ছেন অবৈধ, তাদের কিন্তু আমরাই দিচ্ছি। আমরা যখন বন্ধ করব সেটি আরও বেশি কার্যকর হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।